আপনার সুন্দর ছবি তুলতে পারবেন। আর হ্যাঁ হ্যাঁ 2 জন আজ আমরা বের হয়েছিলাম ঢাকার ঐতিহাসিক কিছু স্থান ঘুরতে। শুরুটা হয়েছিল মিরপুর থেকে। আমরা মেট্রো রেল ধরে চলে গেলাম সচিবালয় পর্যন্ত। মেট্রো জার্নি ছিল অনেক মজার, আরামদায়ক এবং সময় বাঁচানোর দারুণ উপায়। সচিবালয় থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল আহসান মঞ্জিল, কিন্তু গিয়ে দেখি দুর্ভাগ্যবশত আজ উইকেন্ড, তাই আহসান মঞ্জিল বন্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাউন্টেন ট্রাভেলার। আজকে আমরা যাচ্ছি ঢাকার এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা। শুরু করেছি হচ্ছে ইসিবি চত্বর থেকে। তো চলুন আমাদের সাথে আজকে আমরা গুলিস্তান যাই। ঢাকায় যারা চলাচল করেন তারা জানেন যে মেট্রো রেলের গুরুত্বটা কত পরিমাণে। বিশেষ করে যারা উত্তরা থেকে মতিঝিল যান তারাই একমাত্র বলতে পারবেন যে মেট্রো রেল দিয়ে যাওয়া তো আসলে নর্মাল গাড়ি দিয়ে যদি যাওয়া হয় তাহলে অনেক সময় লাগে, যদি মেট্রো রেল দিয়ে যায় তো সেক্ষেত্রে অনেক কম সময় লাগে। আমি মনে করি এমআরটি লাইন 1 আরেকটা যেটা আছে ওই মাটির নিচ দিয়ে যেটা যাবে, সেটা যদি খুব দ্রুতই কাজ শেষ করে চালু করে দেওয়া হয় সেটাও ঢাকাবাসীর জন্য অনেক উপকৃত হবে। কারণ মাটির নিচ দিয়ে যে মেট্রো রেলটা চলবে সেটা হচ্ছে বিমানবন্দর থেকে শুরু হয়ে কমলাপুর পর্যন্ত যাবে এই আন্ডারগ্রাউন্ড রেল লাইন। এই রুটে থাকবে 12টি অত্যাধুনিক স্টেশন, সবগুলো মাটির নিচে। টানেল, বোরিং মেশিন দিয়ে এখনো চলছে খননের কাজ। কল্পনা করুন ঢাকার নিচে বিশাল একটা ট্রেন টানেল। পুরো প্রজেক্টটা শেষ হইতে 2026 সালের মধ্যে, যদি সবকিছু ঠিকঠাক চলে আর কি। এই লাইন চালু হলে বিমানবন্দর থেকে মাত্র 24 মিনিটে পৌঁছে যাবেন কমলাপুরে। ভবিষ্যতে ঢাকা আর আগের মতো থাকবে না, আমরা ঢুকছে আন্ডারগ্রাউন্ডের যুগে। যদিও বিশ্বের অন্যান্য দেশ অনেক আগেই আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন চালু করেছে তারা, আর আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। তবে আশা করছি 2026 সালের মধ্যেই অবশ্য আমরা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন যুগে চলে যাব। মেট্রো থেকে নামলাম সচিবালয় আর শুরু করলাম হেঁটে হেঁটে পুরান ঢাকা ঘোরার মিশন। তারপর একটা বাস ধরে চলে গেলাম সোজা সদরঘাটের দিকে। সদরঘাটে নেমে গুগল ম্যাপ চেক করলাম সামনে কতটা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রানী ভিক্টোরিয়া পার্ক। ইতিহাসের গন্ধ মাখা শান্ত একটা জায়গা। 1800 শতকে শেষ ভাগে এই স্থানে আর্মেনীয়দের একটি বিলিয়ার্ড ক্লাব ছিল, যা স্থানীয়ভাবে আটঘর নামে পরিচিত ছিল। এর পাশের মাঠটি আটঘর ময়দান নামে পরিচিত ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ বাহিনী বিদ্রোহী সিপাহীদের আটঘর করে এই ময়দানে প্রকাশ্য ফাঁসি দেয় এবং লাশগুলো গাছে ঝুলিয়ে রাখে, যা স্থানীয়দের মধ্যে ভীতির সঞ্চার করে। এই ঘটনার পর 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারত শাসনের ঘোষণা এই ময়দানে পাঠ করা হয় এবং এর নাম করা হয় ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে পার্কটির নাম পরিবর্তন করে বাহাদুর শাহ পার্ক রাখা হয়। পার্কের একদিক দিয়ে বের হতে দেখলাম জগন্নাথ ভার্সিটির বাস আর চারপাশে ব্যস্ত ছাত্রছাত্রীদের আনাগোনা। আমরাও আবার হাঁটা শুরু করলাম। গন্তব্য আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলে গিয়ে দেখি আজ বন্ধ। বন্ধ থাকে নাকি? ফল খারাপ একদমই। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মনে পড়লো লালবাগ কেল্লা তো কাছেই। 100 টাকা রিক্সা ভাড়া করে চলে গেলাম লালবাগ কেল্লার পথে। দর্শক, আমরা অনেক দূর থেকে আসছি আজকে আহসান মঞ্জিলে যাওয়ার জন্য, বাট আহসান মঞ্জিল আসলে আমরা গিয়ে ওখানে বন্ধ পেয়েছি, তাই আমরা যাচ্ছি এখন রেড ফোর্টে, লালবাগ কেল্লায়। তো চলেন দেখি লালবাগ কেল্লায় যাই, আপনাদেরকে দেখাই লালবাগ কেল্লায় কেমন।
একটু হতাশ হলেও আমরা থেমে থাকিনি। পরবর্তী গন্তব্য ছিল লালবাগ কেল্লা। শত শত বছরের ইতিহাসে ঘেরা এই কেল্লার ভিতরে ঢুকে যেন একটা ভিন্ন সময়ের মধ্যে পা রাখলাম। চারপাশে প্রাচীন স্থাপত্য, সবুজে ঘাসের মাঠ আর ইতিহাসের গন্ধে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ছবি তুলেছি, হেঁটে হেঁটে কেল্লার প্রতিটা কোণায় ঘুরে দেখেছি। ইতিহাস আর স্থাপনার মিলন দেখে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। এভাবেই কেটেছে আমাদের একটি চমৎকার দিন, একটু পরিকল্পনার বাইরে হলেও স্মৃতিতে ভরা এক বিকেল। লালবাগ কেল্লা বা কেল্লার আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে। মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কৃতক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি দিল্লি চলে যান। এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লা বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যা মোগল আমলের তৈরি করা। লালবাগ কেল্লাতে যারা যারা আসতে চান ঢাকার উত্তরের সাইড থেকে, তারা সরাসরি মেট্রো যোগেও আসতে পারেন, অথবা আপনারা চাইলে বাসেও আসতে পারেন। আমরা আজকে যেভাবে এসেছি সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, কিভাবে আমরা ঢাকা ইসিবি চত্বর থেকে এসেছি। তো লালবাগ কেল্লার অনেক ঐতিহাসিক অনেক ঘটনা এখানে আছে। আপনারা ইতিহাস যদি ঘাটেন তাহলে আপনারা জানতে পারবেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেছিলেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি থেকে ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লায় 3টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটির আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। এ থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে আপনার সুন্দর ছবি তুলতে পারবেন, আর এটার ভিউটা আসলে খুবই নাইস। তো এই হচ্ছে এইটা হচ্ছে সুইমিং পুল। আমি সরি, এটা সুইমিং পুল না, আই গেস এটা ঝর্ণার একটা জায়গা। এখানে ঝর্ণা ছিল হয়তো। তো দেখতে খুবই সুন্দর, কিন্তু পানি নাই। পানি থাকলে হয়তো আরও সুন্দর লাগতো। আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম, কাশ্মীরের মুঘল গার্ডেনটা এরকমই দেখতে, আর ওইখানটা আরও সুন্দর মুঘল গার্ডেনটা। তো ওই জায়গাটা আর এই আমাদের ঢাকার লালবাগ কেল্লাটা কাইন্ড অফ সিমিলার। এইসব ঐতিহাসিক স্থাপনাগুলো একই রকমই হয়। মুঘলদের স্থাপনাগুলো খুবই সুন্দর হয়। প্র্যাকটিক্যালি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে কেমন সৌন্দর্যতা। আর ঐতিহাসিক স্থাপনা হিসেবে মুঘলদের তৈরি করা জিনিস খুবই সুন্দর। আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম, তাদের মুঘল গার্ডেনে গিয়েছিলাম। তো মুঘল গার্ডেন এই রেড ফোর্টের মতোই কাইন্ড অফ সিমিলার। ওইখানেও এরকম ঝর্ণা বিশিষ্ট ছিল, তবে ওইটা যেহেতু একটু মানে উঁচাতে অবস্থিত, মানে পাহাড়ের মধ্যে ছিল, বিধায় ওটা আমার মনে হয় একটু বেশি সুন্দর ছিল। আর মুঘলদের স্থাপনাগুলো প্রায় কাইন্ড অফ সিমিলারই হয়। আমাদের রেড ফোর্ট যেটা যেরকম দেখছেন, রেড ফোর্ট এবং মুঘল গার্ডেন দুইটাই সিমিলার। ওদের স্থাপনার একটা সাইন আছে। তো এই উপমহাদেশের মুঘলরা অনেক বছর শাসন করেছিলেন। তারা তাদের স্থাপনাগুলো এখনও আজকে সাক্ষী হয়ে আছে। তো এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে অনেকে এসে ছবি তুলে। তো বন্ধুরা, আমার পিছনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরিবিবির সমাধি। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1978 সালে।
আর এই লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ। আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। তিনি তার অসাধারণ এই কর্মশৈলীর জন্য খুব বিখ্যাত ছিলেন। আপনারা যারা এখন পর্যন্ত লালবাগ কেল্লায় আসেন নাই তারা আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর প্লেস, সময় কাটানোর জন্য খুবই ভালো। আর এই লালবাগ কেল্লার অনেক ঐতিহাসিক অনেক ঘটনা আছে। যারা জানতে চান তারা একটু সার্চ করবেন উইকিপিডিয়াতে, তো সেখানে আপনি পেয়ে যাবেন। তো আজকে আমি লালবাগ কেল্লায় প্রথম আসছি, এর আগে কখনো আসি নাই। আরেকবার এসেছিলাম কিন্তু সেই সময় বন্ধ থাকার কারণে আর মানে আসা হয় নাই। আর আজকে মূলত গিয়েছিলাম আহসান মঞ্জিলে। আর আহসান মঞ্জিলটা ওইটাও আরেকটা ঐতিহাসিক স্থাপনা, বাট সেখানে বন্ধ থাকার কারণে আমরা ওইখানে যেতে পারিনি। তো যার কারণে আমরা অল্টারনেটিভ অপশন হিসেবে লালবাগ কেল্লা বেছে নিয়েছি। আর লালবাগ কেল্লায় আসতে মোটামুটি আপনার বেশি সময় লাগে না আমাদের, যেহেতু মেট্রো ছিল। মেট্রো দিয়ে আমরা আধা ঘন্টার মধ্যেই আমরা সচিবালয়ে এসে পড়েছিলাম। তো ওইখান থেকে চলে গিয়েছিলাম আহসান মঞ্জিলে, বাট আহসান মঞ্জিল বন্ধ ছিল। তো আহসান মঞ্জিল থেকে রিক্সা নিয়েছিলাম, রিক্সা নিয়ে সরাসরি লালবাগ কেল্লাতে আসলাম। কিন্তু রাস্তায় ছিল প্রচুর জ্যাম। আর এই পুরান ঢাকাতে যারা আসবেন সময় নিয়ে আসতে হবে, কারণ সময় নিয়ে আসলে আপনারা মোটামুটি সব কিছু কাভার করতে পারবেন। আর যেহেতু রাস্তাঘাটে জ্যাম থাকে অনেক, এর জন্য অবশ্যই এটা সময়ের ব্যাপার। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় হিউজ পরিমাণে জ্যাম, মোড়ে মোড়ে জ্যাম ছিল। তো ভাবছিলাম আমরা হয়তো ঠিক টাইমে আসতে পারবো না, কারণ আমরা আহসান মঞ্জিল থেকে যখন রওনা দিয়েছি তখন হচ্ছে দুপুর 3টা, 3:30টার কাছাকাছি। তো 5টা পর্যন্ত থাকে খোলা নর্মালি লালবাগ কেল্লা। তো ভাবছিলাম যে আমরা ঢুকতে পারবো না টাইমলি, কিন্তু এখানে আসছে হচ্ছে 4:20-এর দিকে, 20 বা 30-এর দিকে এসে পৌঁছাইছি। পরে টিকিট কেটে যথারীতি ঢুকে গেছি, আর কোনো প্রবলেম হয় নাই। আর এখন আজকে আকাশটা খুবই মেঘলা। আর আকাশটা মেঘলা থাকার কারণে জানি না কতক্ষণ এখানে বসতে পারবো। তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর লালবাগ কেল্লাটা কেমন আসলে। তো আশা করছি সবার ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।